সুচরিতা তার মা রানী দেবী, দাদা বিজয় এবং এক বৌদি প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। আর সুচরিতা বাড়ির একমাত্র আদুরে মেয়ে ছিল, তাই তার দাদা, মা এবং বৌদি তাকে ভীষণ পরিমাণে স্নেহ করে। তাকে সবাই মিলে একেবারে মাথায় করে রাখে। তাই সুচরিতা বিছানা থেকে মাটিতে একদমই পা ফেলতে চায় না, আর সে বাড়ির কোনো কাজকর্মও করে না। অন্যদিকে তার বৌদি প্রিয়াঙ্কা যেহেতু বড়লোক বাড়ির মেয়ে, তাই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পরও সেও সেরকম ভাবে কোনো কাজ করতে চায় না। একদিন বর্ষাকালে বাইরে কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে যদি একটু গরম গরম পকোড়া হয়ে যেত তাহলে একেবারে জমে যেত। গরম গরম পকোড়া দিয়ে কফি খেতে দারুণ লাগে। এই বলে প্রিয়াঙ্কা গরম গরম পকোড়া বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। আর সেই সময় সে দেখে যে তার ননদ সুচরিতা আগে থেকেই রান্নাঘরে উপস্থিত আছে। আর প্রিয়াঙ্কা তার ননদকে রান্নাঘরে দেখে প্রচন্ড পরিমাণে চমকে ওঠে, কারণ ননদের রান্নাঘরে আসা আর ভূত দেখা দুটোই তার কাছে একই ব্যাপার ছিল। কি ব্যাপার সুচরিতা, তুমি রান্নাঘরে কি করছো? পথ ভুলে চলে এসেছো বুঝি? আমি ভাবলাম বাইরে বৃষ্টি পড়ছে, তুমি হয়তো মনের আনন্দে ঘুমাচ্ছ। তুমি সবসময় আমাকে এত খোঁটা মেরে কথা বলো কেন বলো তো বৌদি? বাইরে বৃষ্টি পড়ছে বলেই আমাকে ঘুমাতে হবে, তার কোনো মানে আছে? বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই দেখে আমার পকোড়া খেতে ইচ্ছে হয়েছে। আর আমি যদি তোমাকে পকোড়া বানানোর কথা বলতাম, তুমি তো তাহলে আমাকে এক ঝুড়ি কথা শোনাতে। সেই জন্য আমি নিজেই পকোড়া বানাতে চলে এসেছি। বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে কি জানি। অবশ্য আজকে তো বৃষ্টির জন্য সূর্য ওঠেইনি, তাই তুমি রান্নাঘরে পকোড়া বানাতে এসেছো। ঠিক আছে, তুমি যখন এত সুন্দর ওয়েদারে পকোড়া বানাচ্ছ, তাহলে আমাকেও পকোড়া খেতে দিও, কেমন? দেখো, ভেবে চিনতে বলছো তো? আমি যেই পকোড়া বানাবো তুমি খেতে পারলেই হলো। কিন্তু তুমি এখন বিকেলে রান্নাঘরে কি করছো? বাবা, বর্ষার মধ্যে আমার ননদ পকোড়া বানাবে আর আমি খেতে পারবো না, এটা হয় নাকি? আর আমি তো রান্নাঘরে জল নিতে এসেছিলাম, কারণ আমার ঘরে জল শেষ হয়ে গেছে। এভাবেই প্রিয়াঙ্কা বেমালুম চেপে যায় যে সে রান্নাঘরে পকোড়া বানাতেই এসেছিল, কারণ সে মনে মনে ঠিক করে আজকে তার ননদের হাতের বানানো পকোড়া জমিয়ে খাবে। তাই মনের আনন্দে তার আর মাটিতে পা পড়ে না। সে রান্নাঘর থেকে সোজা নিজের ঘরে চলে যায়। আর তার ঘরে পকোড়া ভাজার গন্ধ পৌঁছালে তার জিভে একেবারে জল চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সুচরিতার গরম গরম পকোড়া ভাজা হয়ে যায়। আজকে ননদের হাতে তৈরি পকোড়া খাবো, উফ, আমি তো ভাবতেই পারছি না। ভাগ্যিস আমি ওকে সত্যি কথা বলিনি যে আমিও পকোড়া বানাতে রান্নাঘরে গিয়েছিলাম, কারণ সত্যি কথা বললে ও আর পকোড়া বানাতো না, আমার ঘাড়েই পকোড়া বানানোর দায়িত্ব চাপিয়ে দিত। ঠিক এমন সময় সুচরিতা তার বৌদিকে ডাক দেয়। আর সুচরিতা গরম গরম পকোড়া আগে থেকেই পরিবেশন করে রাখে। পকোড়ার গরম গরম ভালো সুগন্ধ বেরোলেও প্রিয়াঙ্কা বুঝতে পারে না যে তার ননদ কিসের পকোড়া বানিয়েছে, কিন্তু পকোড়াগুলো দেখে বেশ লোভনীয় বলেই মনে হয়। ফলে সুচরিতা এবং প্রিয়াঙ্কা দুজনেই গরম গরম পকোড়া খেতে বসে পড়ে। বাইরে ঝমঝম করে বৃষ্টি আর বাড়ির মধ্যে গরম গরম পকোড়া, দারুণ কম্বিনেশন। আচ্ছা সুচরিতা, তুমি কিসের পকোড়া বানিয়েছো? পকোড়াগুলো দেখতে এরকম লম্বা লম্বা মনে হচ্ছে। চিকেন কেটে চিকেন স্ট্রিপ পকোড়া বানিয়েছো নাকি? না হলে নিশ্চয়ই বেগুনের পকোড়া, তাই তো? আমি আগে থেকে এত কিছু বলতে পারছি না, তুমি আগে পকোড়া খাও, তারপর বুঝতে পারবে যে আমি কিসের পকোড়া বানিয়েছি। আমি কিন্তু পকোড়া খাওয়া শুরু করলাম, কারণ পকোড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এই বলে সুচরিতা গপ গপ করে পকোড়া খেতে শুরু করে। আর প্রিয়াঙ্কাও লোভে পড়ে যেই না পকোড়া মুখে দেয়, তখনই সে ঝালে একেবারে ছটফট করে ওঠে। সে কিছুতে আর পকোড়া খেতে পারে না, কারণ সুচরিতা একেবারে দেশি ধানি লঙ্কার পকোড়া বানিয়েছিল। আর এরকম ঝাল পকোড়া খেয়ে প্রিয়াঙ্কার একেবারে চোখ নাক কান জ্বালা করে। ওরে বাবারে, উফ, কি ঝাল! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম ঝাল লঙ্কা দিয়ে কেউ পকোড়া বানায়? তুমি আমাকে তো আগেই বলতে পারতে যে তুমি লঙ্কার পকোড়া বানিয়েছো, তাহলে আমি কিছুতে এই পকোড়া খেতাম না। তুমি তো ভালো করে জানো আমি ঝাল খেতে পারি না, তবুও তুমি ইচ্ছে করে আমার জন্য লঙ্কার পকোড়া বানিয়েছো। উফ, ওরে বাবা গো বাবা, আমার জিভ একেবারে জ্বলে গেল। কি মুশকিল, আমি কি করে বুঝবো তুমি ঝাল খাও না? আর এত সুন্দর লঙ্কার পকোড়া খেয়ে তুমি যেরকম লাফালাফি করবে, সেটা যদি আমি জানতাম তাহলে কি আমি আর এরকম করতাম? আর লঙ্কার পকোড়া ছাড়া আমি তো অন্য কোনো পকোড়া বানাতেই পারি না। আমি কিন্তু তোমাকে আগেই জিজ্ঞাসা করেছিলাম আমি যেই পকোড়া করছি সেই পকোড়া তুমি খেতে পারবে কিনা, কিন্তু তোমার খুব ঝাল লেগেছে বলো বৌদি। এখন আমি কি করব? এখন তো ডাইনিং টেবিলে কোনো জলও রাখা নেই। যাও রান্নাঘরে গিয়ে অ্যাকোয়াগার্ড থেকে জল খেয়ে নাও। প্রিয়াঙ্কা কিছুতেই ঝাল সহ্য করতে পারে না, তাই সে জল খাওয়ার জন্য রান্নাঘরে চলে যায়। কিন্তু তার কপালটা এমনই খারাপ যে রান্নাঘরে অ্যাকোয়াগার্ডে জলও শেষ হয়ে যায়।
তাই সে জল খাওয়ার জন্য বাথরুমে ছুটে যায় আর সে দেখে যে ট্যাঙ্কে জলও শেষ। কিন্তু ঝাল পকোড়া খেয়ে তার একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হয়। সেই জন্য প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে আর কোনো উপায় না পেয়ে ছাদে চলে যায় আর সে বৃষ্টির জল খেয়ে নিজের ঝাল সংবরণ করে। আমার সারা জীবনের মতো পকোড়া খাওয়ার শখ মিটে গেছে। আমি আর কোনোদিনও বর্ষাকালে লোভে পড়ে ননদের পকোড়া খাবো না। হায় কপাল, আজকে আমি কি জ্বালাই পড়েছি। বৌদির এরকম পকোড়া খেয়ে নাজেহাল অবস্থা দেখে ননদ মনে মনে বেশ মজা পায়, কারণ সে ইচ্ছা করেই আজকে ঝাল ঝাল পকোড়া বানিয়েছে। কারণ কিছুদিন আগে ঠিক এরকম ভাবে একদিন যখন বৃষ্টি পড়ছিল সেদিন, ও বৌদি আজকে কি সুন্দর বৃষ্টি পড়ছে, তুমি তো রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছ, আমাকে একটু গরম গরম পকোড়া করে দেবে গো, আমার না পকোড়া খেতে খুব ইচ্ছে করছে। না গো সুচরিতা, আমার গতরে জোর নেই, আমি সবার জন্য চা করে দিচ্ছি ব্যাস, আমি তোমাকে পকোড়া ভেজে খাওয়াতে পারবো না। তোমার যদি এতই পকোড়া খেতে ইচ্ছে হয় তাহলে তুমি অনলাইনে পকোড়া অর্ডার করে খাও, কেমন? কিন্তু বৌদি এখন আমি অনলাইনে পকোড়া অর্ডার করব কিভাবে, কারণ বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, এখন কোনো রেস্টুরেন্টই খাবার ডেলিভারি করবে না, তাই জন্যই তো আমি তোমাকে বলছি। আর আমি দেখেছি দাদা সকালবেলা বাজার থেকে বোনলেস চিকেন এনেছে, ওরকম চিকেন দিয়ে গরম গরম মুচমুচে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। সুচরিতা প্রিয়াঙ্কাকে হাজারবার বললেও প্রিয়াঙ্কা কিছুতেই তার ননদকে পকোড়া ভেজে দিতে চায় না। এর ফলে সুচরিতা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর সে অনলাইনে বিভিন্ন রেস্টুরেন্টে পকোড়া সার্চ করতে শুরু করে। আর সে একটা রেস্টুরেন্টে পকোড়া পেলেও সেখানে 500 টাকার পকোড়া একেবারে 2000 টাকা দেখায়, কারণ বৃষ্টির মধ্যে সেই রেস্টুরেন্ট খাবারের দাম বাড়িয়ে দেয়। বাবা, এই বৃষ্টির মধ্যে আমি এখন 2000 টাকা দিয়ে পকোড়া কিনে খাবো? কি আর করব, দাদা কালকে আমাকে পকেট মানি দিয়েছে, সেটা দিয়েই এখন পকোড়া কিনে খাই, কারণ বৃষ্টির মধ্যে আমার পকোড়া খেতে খুব ভালো লাগে। বৌদি তো আমাকে পকোড়া করেই দিল না, শয়তান মেয়ে একেবারে। এই বলে সুচরিতা পকোড়া অর্ডার করে। আর সে যখন পকোড়া ডেলিভারি নিতে যাবে তখন তার নাকে হঠাৎ করেই রান্নাঘর থেকে পকোড়া ভাজার গন্ধ আসে। আর সে রান্নাঘরে উকি মেরে দেখে যে তার বৌদি গরম গরম পকোড়া ভাজছে আর জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে একা একা চিকেন পকোড়া খাচ্ছে। এরকম দৃশ্য দেখে সুচরিতা ভীষণ পরিমাণে রেগে যায়। এই বৃষ্টির মধ্যে গরম গরম চিকেন পকোড়া খেতে হেব্বি লাগছে, আমার ননদের কত বড় আবদার, আমি নাকি ওকে বোনলেস চিকেন দিয়ে পকোড়া ভেজে খাওয়াবো। আমার বইয়েই গেছে, এসব পকোড়া আমি ভেজেছি, আমি খাবো। ও এই ব্যাপার, তোমাকে দেখাচ্ছি মজা। তুমি আমাকে পকোড়া ভেজে খাওয়ালে না, কিন্তু এখন নিজে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাচ্ছ আর আমাকে এদিকে 2000 টাকা দিয়ে পকোড়া কিনে খেতে হবে। এই বলে সুচরিতা পকোড়া নিয়ে নিজের ঘরে চলে যায়। আর সে যখন পকোড়া খেতে শুরু করে তখনই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে সুচরিতার ঘরে নিয়ে আসে। দেখুন মা, আপনার মেয়েকে দেখুন, আমার আর আপনার পকোড়া খাওয়ার কত ইচ্ছে করছে, কিন্তু আপনার মেয়ে এখন অনলাইনে পকোড়া অর্ডার করে একা একা বসে বসে খাচ্ছে। এটা কিন্তু তুমি ঠিক করলে না সুচরিতা, নিজের বৌদি আর মাকে পকোড়া না দিয়েই তুমি খেয়ে নিচ্ছ। হ্যাঁ বৌমা, একদম ঠিক কথাই বলেছো। এই সুচরিতা, পকোড়াগুলো দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে, আর আজকে বাইরে যা বৃষ্টি হচ্ছে, চল আমরা 3 জনে মিলে পকোড়া খাই। এই বলে রানী দেবী এবং প্রিয়াঙ্কা সুচরিতার কাছ থেকে সেই পকোড়াগুলো নিয়ে খেতে শুরু করে। ফলে সুচরিতা তার বৌদির উপর আরো রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। আর আজকে সুচরিতাই ইচ্ছে করে তার বৌদির উপর প্রতিশোধ নেওয়ার জন্য ধানি লঙ্কার পকোড়া বানায়। আর তার বৌদি খুব সহজেই তার জালে পা দেয় আর লঙ্কার পকোড়া খেয়ে ঝালে একেবারে ছটফট করতে থাকে, যা দেখে সুচরিতা প্রচন্ড পরিমাণে আনন্দ পায়। আমাকে পকোড়া না দিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা পকোড়া খাওয়া বের করে দিয়েছি, বদমাইশি। আমাকে যখন তুমি সেদিন চিকেন পকোড়া খেতে দাওনি, তখন আমি তোমাকে কেন পকোড়া খেতে দেব? এমন ঝাল পকোড়া খাইয়েছি, সারা জীবন ননদের হাতের পকোড়ার কথা মনে রাখবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর কিছুদিনের মধ্যে সুচরিতার বিয়ের সম্বন্ধ ঠিক হয়। আর সুচরিতা যেহেতু দেখতে খুব সুন্দর, তাই প্রীতম নামে একটি ছেলে তার মা রচনা দেবীকে সঙ্গে নিয়ে সুচরিতাকে দেখতে আসে। সুচরিতা, আজকে কিন্তু তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তোকে ওনাদেরকে কিছু রান্না করে খাওয়াতে হবে। আর আজকে বাইরে যা বৃষ্টি পড়ছে, তুই বরং ওনাদেরকে গরম গরম পকোড়া বানিয়ে খাওয়াবি। আমি তোর বৌদিকে জিজ্ঞাসা করলাম যে তোকে কি রান্না করানো যায়, তোর বৌদি বলল পকোড়া বানাতে। আমাকে লঙ্কার পকোড়া খাইয়ে শাস্তি দেওয়া, আমি দেখছি তোমার কিভাবে ভালো বাড়িতে বিয়ে হয়,
কারণ আমি ভালো করেই জানি যে তুমি লঙ্কার পকোড়া ছাড়া আর অন্য কোনো পকোড়া বানাতে পারো না। আর অন্য পকোড়া বানাতে হলে আমার হেল্পের প্রয়োজন পড়বে, আর আমি কিছুতেই তোমাকে চিকেন পকোড়া ফুলকপির পকোড়া বানাতে সাহায্য করব না, কারণ তুমি এই পকোড়া তৈরি করার ব্যাটার তৈরি করতেই পারবে না। আর অনলাইন থেকে পকোড়া নিয়ে এলে তুমি নিজেই মরবে, কারণ অনলাইনের পকোড়া আর বাড়ির পকোড়া দুটোই সম্পূর্ণ আলাদা। অন্যদিকে রানী দেবীর কথায় তার মেয়ে রাজি হয়ে যায়, কিন্তু প্রিয়াঙ্কা মনে মনে ভাবে যে সে সুচরিতাকে ভালোভাবেই জালে ফাঁসিয়ে দিয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, আর সুচরিতা রান্নাঘরে গিয়ে ব্যাটার গুলে ফুলকপির পকোড়া, চিকেন পকোড়া, মটন পকোড়া, সেই সাথে বাঁধাকপির পকোড়া, চিংড়ির পকোড়া ইত্যাদি বানিয়ে নেয়। আর ধীরে ধীরে তার পকোড়া বানানো হয়ে গেলে সে নিজের ঘরে গিয়ে শাড়ি পরে তৈরি হয়। অন্যদিকে প্রিয়াঙ্কার নিজের খেয়ালে স্বপ্ন দেখে যে তার ননদ শুধুমাত্র লঙ্কার পকোড়া বানিয়েছে, আর সেই জন্য তার বিয়ে ভেঙে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বাইরে বেশ হালকা হালকা বৃষ্টি শুরু হয়। এমন সময় প্রীতম তার মায়ের সঙ্গে সুচরিতাকে দেখতে চলে আসে। সুচরিতা, যাও, তুমি তোমার হবু শ্বশুরবাড়ির জন্য গরম গরম পকোড়া নিয়ে এসো। তুমি কেমন পকোড়া ভাজতে পারো সেটা তোমার শ্বশুরবাড়ির লোকেরা খেয়ে দেখুক। এই শুনে সুচরিতা রান্নাঘর থেকে একে একে 6 রকমের পকোড়া নিয়ে আসে, আর সে সবাইকে পকোড়া পরিবেশন করে খাওয়াতে শুরু করে। বাহ সুচরিতা, তুমি তো বেশ ভালো পকোড়া বানিয়েছো। বেশ মুচমুচে এই চিংড়ির পকোড়া, চিকেন পকোড়াগুলো দারুণ হয়েছে। আমি এত ভালো পকোড়া কোনোদিনও খাইনি। তার মানে তুমি বেশ ভালোই রান্না করতে পারো। দিদি, আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে পাকা করলাম। প্রিয়াঙ্কা এই কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সে ভেবেছিল তার ননদ শুধুমাত্র লঙ্কার পকোড়া বানাতে পারে, আর অন্য কোনো পকোড়া সে বানাতে পারে না। তার মানে বদমাইশ ননদ আগের দিন ইচ্ছা করে আমাকে ওরকম লঙ্কার পকোড়া খাইয়েছিল, আর বলেছিল ও লঙ্কার পকোড়া ছাড়া অন্য কোনো পকোড়া বানাতে পারে না। আমি সব ধান্দাবাজি বুঝে গেছি। আসলে আমি আগের দিন ওকে পকোড়া বানিয়ে খাওয়াইনি বলে ও আমার উপর বদলা নিয়েছে। কি হলো বৌদি, তুমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো? আমি কিন্তু আরেক রকমের পকোড়া বানিয়েছি, লঙ্কার পকোড়া। তুমি খাবে নাকি? সুচরিতার কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণ ভয় পেয়ে যায়, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনোই তার ননদের সঙ্গে পাঙ্গা নেবে না। কিছুদিনের মধ্যে একটা শুভ দিনে সুচরিতার সঙ্গে প্রীতমের বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর সুচরিতা হাসি খুশি সংসার করতে থাকে। সুপ্রিয়া বিয়ে করে তার শ্বশুরবাড়িতে এসেছে মাত্র কয়েক মাস আগেই। নতুন বৌমাকে দিয়ে রান্না করার মতো কঠিন কাজ করাবে না বলে সুপ্রিয়ার শাশুড়ি মা এখনো রান্নাবান্নার দিকটা নিজেই সামলায়। এরই মধ্যে বর্ষাকাল চলে আসে, আর বর্ষাকালে সুপ্রিয়ার বায়না একটা ছোট 5 বছরের বাচ্চার থেকেও বেশি বেড়ে যায়। তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন সুপ্রিয়ার এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠলেও নতুন বৌমাকে তারা তেমন কিছু বলে না। বৃষ্টি হলেই কি তোমাদের খিচুড়ি বানাতে হবে? অন্য কিছু বানাতে পারো না? আর খিচুড়ি যখন বানালে তখন একটু বেশি করে ঝাল দিয়ে বানাতে পারতে। এই খিচুড়িটা দেখতেও যেরকম, খেতেও সেরকম, মনে হয় হাসপাতালে থাকা কোনো রোগীর পথ্য। এসব তুমি কি বলছো? তুমি তো জানোই আমাদের বাড়ির কেউ ঝাল খেতে পছন্দ করে না। তোমার স্বামী, শ্বশুর মশাই প্রত্যেকেই ঝাল থেকে 100 হাত দূরে থাকে। এইসব কথা জেনেও আমি কি করে ঝাল খাবার রান্না করতাম বলো? তার মানে আমার চাহিদাটা আপনার কাছে কোনো ব্যাপার নয়? আপনি শুধু নিজের ছেলে আর স্বামীর কথা ভাবলেন, আমার কথা ভাবলেন না? বিয়ের আগে খুব তো আমার বাবা মাকে বলেছিলেন আমাকে নিজের মেয়ের মতো করে রাখবেন। কোথায় গেল সেসব? এসব তুমি কি বলছো সুপ্রিয়া? আমি অনেকক্ষণ থেকে তোমার এই সভ্যতা আমি সহ্য করছি, কিন্তু আর পারছি না। তুমি এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাও, আর এই খিচুড়িটাই খেতে হলে খাও, তা না হলে নিজের ব্যবস্থা নিজে করে নাও। বর্ষাকালে আমি ঝাল খেতে খুব ভালোবাসি, সেটা আমি তোমাকে বিয়ের আগেই তো বলেছিলাম। তুমি আমাকে কথা দিয়েছিলে বর্ষাকাল আসলে তুমি আমাকে নিজের হাতে ঝাল ঝাল খাবার রান্না করে খাওয়াবে। এই কয়েক মাসের মধ্যে তুমি সব ভুলে গেলে। এভাবে সমর এবং সুপ্রিয়ার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। মালাদেবী এবং বিজন বাবু অনেক থামানোর চেষ্টা করলেও তারা কেউ কারোর কথা শোনে না। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। বিজন বাবুর ইচ্ছা করে বাইরে থেকে কোনো ঝাল খাবার নিয়ে এসে তার বৌমাকে খাওয়ানোর। সুপ্রিয়ারও আর কিছু করার থাকে না। সে রাগ করে তার শাশুড়ি মায়ের বানানো খিচুড়ি নিয়ে তাতে বেশ কয়েক চামচ শুকনো লঙ্কা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে শুরু করে। এই ঘটনা দেখে সবাই অবাক হয়। দেখতে দেখতে প্রায় আরো কয়েকদিন কাটে। একদিন, আজ আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লেই ঝালের কথা ভেবে আমার জিভে জল চলে আসে। আগের দিন আমি শান্তি করে ঝাল খেতে পারিনি, কিন্তু আজকে আমি খাবই। এই বলে সুপ্রিয়া নিজের জন্য পকোড়া বানাতে রান্নাঘরে চলে যায়। সেই পকোড়া আবার যে সে পকোড়া নয়,
একেবারে লঙ্কার পকোড়া। পকোড়া বানিয়ে সুপ্রিয়া কিছুক্ষণের জন্য রান্নাঘর থেকে একটু বেরিয়ে আসে। মেয়েটা কত ভালো, যেই দেখে যে বৃষ্টি শুরু হয়েছে উনি বাড়ির সবার জন্য পকোড়া বানিয়ে ফেলেছে। বর্ষায় তো সবারই একটু চটপটা খেতে ইচ্ছা করে, আর ওর ঝাল ভেসে খেতে ভালো লাগে, তো ওর দোষ কোথায়? যাই তো একটা পকোড়া খেয়ে দেখি কেমন বানিয়েছে। একটা গোটা পকোড়া একেবারে মুখে ঢুকিয়েই বিজন বাবু পাগলের মতো চিৎকার করে ওঠে। ও মা গো, কে আছো? আমাকে বাঁচাও, আমি বোধহয় আর বাঁচবো না। গিন্নি গো, একবার তাড়াতাড়ি রান্না করে এসো, তোমাকে শেষবারের মতো একবার চোখের দেখা দেখে নি। ওরে বাবা রে। বিজন বাবুর কথা শুনে সুপ্রিয়া এবং মালাদেবী দুজনেই সেখানে ছুটে আসে। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? তোমার চোখ মুখ এরকম লাল হয়ে গেল কেন? কি হলো বলো। বৌমা, কি হয়েছে বলো তো তোমার বাবার? আপনার কি হয়েছে বাবা? এতক্ষণ তো চিৎকার করে আমাদেরকে ডাকছিলেন, এবার অন্তত একটু বলুন। আমাদের কিন্তু এবার খুব ভয় করছে। সবেমাত্র পকোড়াগুলো বানিয়ে আমি একটু ওই ঘরে গিয়েছিলাম চিলি সস আনতে, এরই মধ্যে এসব কি হয়ে গেল আমি বুঝতে পারছি না তো। চিলি সস? ওই পকোড়ার সাথে চিলি সস খাবে? এই উপরবেলা তুমি রক্ষা করো আমাকে, তোমার বানানো ওই পকোড়া খেয়েই তো আমার এই অবস্থা হয়েছে। তুমি জানো না আমরা ঝাল খেতে পারি না, তাও তুমি এমন পকোড়া আমাদের জন্য কেন বানিয়েছো? আপনাদের জন্য? আমি তো আপনাদের জন্য কোনো পকোড়া বানাইনি। বৃষ্টি এলেই আমার ঝাল খাবার খেতে ইচ্ছে করে, সেই জন্যই তো আমি নিজের জন্য কয়েকটা লঙ্কার পকোড়া বানিয়েছিলাম। আপনি সেটা খেয়ে ফেলেছেন। মা, তাড়াতাড়ি ওনাকে ভেতরের ঘরে নিয়ে চলুন, পাখার তলায় বসাতে হবে। আমি চিনি গোলা জল নিয়ে যাচ্ছি। মালাদেবী বিজন বাবুকে নিয়ে ঘরে বসায়। কিছুক্ষণ পরে সুপ্রিয়া চিনি গোলা জল নিয়ে এসে তার শ্বশুর মশাইকে খাইয়ে দেয়। সেই চিনির জল খেয়ে বিজন বাবু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সমর বাড়িতে এসে সমস্ত কথা শুনলে সে সুপ্রিয়ার উপর প্রচন্ড রেগে যায়। সমর সুপ্রিয়াকে ডেকে ঘরে নিয়ে এসে তাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে এবং একেবারেই সুপ্রিয়াকে ঝাল খাবার খাওয়া বন্ধ করে দিতে বলে। সমরের মুখে এরকম ভুলভাল আবদার শুনে সুপ্রিয়াও প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই বাড়িতে থাকলে তোমাকে ঝাল খাওয়াটা ছাড়তে হবে, আর যদি একান্তই ঝাল খেতেই হয় তাহলে বাইরে গিয়ে খাবে। আমাদের বাড়িতে কোনো রকমের ঝাল খাবার রান্না হবে না, এই আমি তোমাকে ফাইনাল বলে দিলাম। এই বাড়িটা এখন যতটা তোমার ততটা আমারও। এখানে যদি তোমার কথা চলতে পারে তাহলে আমার কথা চলবে না কেন? তোমরা ঝাল খাও না খাবে না, আমার ঝাল খাওয়া বন্ধ করছো কেন তোমরা? কারণ তোমার জন্য আজকে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। তুমি যদি লঙ্কার পকোড়া না বানাতে তাহলে হয়তো এমন কিছুই হতো না। এখন আবার লঙ্কার পকোড়ার দোষ হয়ে গেল? তোমার বাবা যে ওই সময় রান্নাঘরে আসবে আর পকোড়া দেখে লোভ সামলাতে পারবে না, সেটা আমি কি করে জানতাম? যদি জানতাম তাহলে আগেই রান্নাঘর থেকে পকোড়া নিয়ে এসে ঘরে রেখে দিতাম। তোমার বাবা ছেলে মানুষই করবে, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে? বাহ! সুপ্রিয়ার এই কথা শুনে সমর প্রচন্ড রেগে যায়। সে পাকাপাকি ভাবে সুপ্রিয়াকে জানিয়ে দেয় যে তাদের বাড়িতে আর কখনো কোনো রকমের ঝাল খাবার রান্না করা হবে না। সুপ্রিয়া নিজেও রান্না করবে না, আর কাউকে সে জোরও করতে পারবে না। এই কথা শুনে সুপ্রিয়ার মন একেবারে ভেঙে যায়। সে তার মন হালকা করতে তার বান্ধবী রেশমিকে ফোন করে। এই কোন বাড়িতে বাবা মা আমার বিয়ে দিয়ে দিল বলতো রেশমি? এরা কেউ আমার মনের কথা বোঝে না, সবাই শুধু নিজের দিকটাই দেখে। তুই তো জানিস বর্ষাকাল আসলে আমার কেমন ঝাল খেতে ইচ্ছা করে। ঝাল খেতে খেতে বৃষ্টি দেখার নেশা কি আমার আজকের, তুই বল? আমি সব জানি সুপ্রিয়া। স্কুলে ক্লাস চলাকালীন বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তুই ক্লাসের মধ্যে লুকিয়ে লুকিয়েই বাড়ি থেকে নিয়ে আসা ঝাল ঝাল টিফিন খেতে শুরু করে দিয়েছিলিস। তার জন্য তো তোকে বকাও খেতে হয়েছিল। হ্যাঁ, বকা খেয়েছিলাম ঠিকই, কিন্তু এরকম ভাবে কোনো টিচার আমার উপর তো কারফিউ বসিয়ে দেয়নি বল, যে এখানে খেতে পারবে না বা খেতে হলে বাইরে চলে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। নিজের বাড়িতে আরাম করে বসে বসে ঝাল খেতে খেতে বৃষ্টি দেখবো, এটা কি খুব বেশি চাওয়া বলতো? দেখ, প্রত্যেকটা বাড়ির তো আলাদা আলাদা কিছু নিয়ম থাকে, আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা খাবার খাওয়ার ধরন থাকে। তো শ্বশুর বাড়ির লোক যখন ঝাল খাবার খেতে পছন্দ করে না, তখন তুই বৃষ্টির সময় বাইরে বেরিয়ে পড়বি। প্রচুর দোকান খোলা থাকে, সেখানে গিয়ে ঝাল খাবার খেতে খেতে বৃষ্টি দেখবি। কি আছে তাতে তোর? খুব বেশি বৃষ্টি হলে তো আবার আমি ভিজে যাব, ভিজে গেলে আবার খাওয়ার মজাই তো আসবে না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে কি খাবার খাওয়া এনজয় করা যায়? এভাবেই সুপ্রিয়া তার বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ এভাবে তাদের কথোপকথন চলার পর বৃষ্টি শুরু হতেই সুপ্রিয়া ফোন রেখে দেয়। মুষলধারায় বৃষ্টি পড়তে দেখে তার ঝাল খাবার খাওয়ার ইচ্ছা 100 গুণ বেড়ে যায়। তাই সে ঠিক করে রেশমির কথা মতো সে বাইরে গিয়ে ঝাল খাবার খেয়ে আসবে। আশেপাশে তেমন কোনো খাবারের দোকান দেখতে না পেলেও কিছুটা দূরে সুপ্রিয়ায় একটি ফুচকার দোকান দেখতে পায়। সেই দোকানটা বেশ সুন্দর জায়গাতেই ছিল, চারিদিকটা ভালো করে ঢাকা ছিল যাতে বৃষ্টির জল সেখানে ঢুকতে না পারে।
আমাকে 1 প্লেট ফুচকা দিন তো, একটু বেশি করে ঝাল দিয়ে বানাবেন। ঝাল কম হলে কিন্তু আমি 1 টাকাও দেব না, আমি আগেই বলে দিলাম। আমার কাছে ঝাল ফুচকা চেয়েছেন যখন, আমি আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ দেবো না। আমার দোকানে বেশিরভাগ লোক ঝাল ফুচকা খেতেই আসে, ফ্রিতে তো কোনো মতেই আমি আপনাকে দেবো না। উল্টা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি আবার অন্যদিন আসবেন আমার কাছে এই ঝাল ফুচকা খেতে। তুমি ঘুঘু দেখেছো চাঁদু? ফাঁদ তুমি দেখোনি। আমি কত ঝাল খেতে পারি তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। এতগুলো লোকের সামনে বড় বড় কথা বলে দিলে তো, এবার দেখবো তুমি কেমন আমাকে ফ্রিতে ঝাল ফুচকা না খাওয়াও। রতন একটা প্লেটের মধ্যে বেশ ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে কয়েকটা ফুচকা সুপ্রিয়ার হাতে দেয়। সুপ্রিয়া একটা ফুচকা মুখে দিতেই মুখ চোখ কেমন করে ওঠে। এটা ঝাল হয়েছে? এটাকে তুমি ঝাল বলো? আমি ছোটবেলাতেও এমন কম ঝাল দিয়ে কখনো ফুচকা খাইনি, সুতরাং এই ফুচকার প্লেটটা একেবারে ফ্রি। এই মহিলা তো বেশ ভালোই ঝাল খেতে পারে, কিন্তু একে এইভাবে ফ্রিতে ফুচকা খাওয়ালে তো হবে না, একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে ম্যাডাম, এই প্লেটটা না হয় ফ্রি, আমি আপনাকে আরো 1 প্লেট ঝাল ফুচকা বানিয়ে দিচ্ছি। সেটা যদি আপনি জল ছাড়া একেবারে খেয়ে নিতে পারেন তাহলে 2 প্লেট ফুচকাই আপনার জন্য ফ্রি হয়ে যাবে। তা না হলে 2 প্লেটের দামই কিন্তু আপনাকে দিতে হবে, আগেই বলে দিলাম। সুপ্রিয়া এবারও রতনের কথায় রাজি হয়ে যায়। রতন বেশি বেশি করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সুপ্রিয়াকে ফুচকা বানিয়ে দেয়। সুপ্রিয়া একটুও ভুরু না কুচকে, চোখ থেকে 1 ফোঁটাও জল না ফেলে, একটুখানিও ঝালে কষ্ট না পেয়ে চুপচাপ ওই 1 প্লেট ফুচকা খেয়ে শেষ করে দেয়। রতন তখন বুঝে যায় সুপ্রিয়া অনেক বেশি ঝাল খেতে পারে, তাই সে আর কোনো রকমের ঝামেলায় না গিয়ে সুপ্রিয়ার 2 প্লেট ফুচকাই ফ্রি করে দেয়। সুপ্রিয়া সেখান থেকে মহা আনন্দে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমার কি বুদ্ধি, এই কথাটা যদি আমার মাথায় আগে আসতো তাহলে বাড়িতে শুধু শুধু এত ঝামেলা হতো না, আর আমি আরাম করেও ঝাল খেতে খেতে বৃষ্টি দেখতে পারতাম, তাও একেবারে ফ্রিতে। না আমাকে কিছু বানানোর জন্য খাটনি করতে হতো, আর না কিছু কেনার জন্য টাকা দিতে হতো। এই ঘটনার পরে সুপ্রিয়ার লোভ আরো বেড়ে যায়। এখন বৃষ্টি শুরু হলে ফ্রিতে ঝাল খাবার খেতে সে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং ফ্রিতে ঝাল খাবার খেয়ে মহা আনন্দে বাড়িতে ফিরে আসে। ওই মহিলা কিন্তু ভাই ভীষণ জ্বালাচ্ছে, প্রত্যেকদিন কত কত টাকার ফুচকা ফ্রিতে খেয়ে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, একে আটকাবো কিভাবে? যতই ঝাল দিই না কেন ততই ওর কম লাগে। আমার দোকানে এসেও সেদিন লঙ্কার চপ খেয়ে গেছে, তাও আবার ফ্রিতে। আমি তো লঙ্কার চপের মধ্যে বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে চপ ভেজে দিলাম, ভাবলাম খেতে পারবে না, কিন্তু সে তো একেবারেই আরাম করে খেয়ে নিল। কিছু একটা ব্যবস্থা করতেই হবে ভাই, এইভাবে আমরা আর পারছি না। আর তাছাড়া এমনভাবে অন্যান্য কাস্টমারদের সামনে এসে ফ্রি কথাটা বললে আমি নাও করতে পারি না। একজন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে যদি বাকি কাস্টমাররা রেগে যায়, সেইভাবে আর কি। এখন যে কি করবো সেটাই ভাবছি। তোরা সারা জীবন ভেবেই যা, আর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা একজন মহিলা তোদের সব খাবার দাবার ফ্রিতে খেয়ে চলে যাক, আমি দেখছি আমাকেই কোনো ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সুপ্রিয়ার বাড়ির লোকজন বৃষ্টি হলেই প্রত্যেকদিন সুপ্রিয়ার বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া নিয়ে নানান রকমের প্রশ্ন তুলতে থাকে। সুপ্রিয়া সেই কারণে তাদের উপর প্রচন্ড রেগে যায়। সমর তাকে অনেকবার বাইরে বেরোতে বারণ করলেও সুপ্রিয়া তাদের কোনো কথা শোনে না। সে আবার একদিন ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ঝাল খাবার খেতে বেরিয়ে পড়ে। সেদিন সে ফুলকির দোকানে আসে ঝাল ঝাল ফায়ারি রেড ক্রিস্পি চিকেন খেতে। আপনি তো সেই মহিলা তাই না, যে প্রচন্ড বেশি ঝাল খেতে পারে? আমার দোকানের এই একটা স্পেশাল ক্রিস্পি চিকেন আপনি খেয়ে দেখান, তাহলে আপনি যতগুলো খেতে চাইবেন আর যতক্ষণ খেতে চাইবেন আমি আপনাকে ততক্ষণ ধরে একেবারে ফ্রিতে খাওয়াবো। আর হ্যাঁ, খেতে খেতে কিন্তু জল খেতে পারবেন না। আর যদি এভাবে আপনি খেতে না পারেন তাহলে এতদিন যাদের যাদের কাছ থেকে ফ্রিতে খেয়েছেন তাদের সব টাকা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। ফুলকির কথায় সুপ্রিয়া একেবারে রাজি হয়ে যায়। ফুলকির বানানো স্পেশাল স্পাইসি ক্রিস্পি চিকেন খেয়ে সুপ্রিয়া খুবই অস্বস্তি বোধ করে। জল দাও এক্ষুনি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমাকে জল দাও, আমি আর পারছি না খেতে। কোনো সাধারণ লঙ্কা দিয়ে তুমি এটা বানাওনি, কি দিয়ে বানিয়েছো তুমি এটা? এখানে কোনো সাধারণ লঙ্কা বা শুকনো লঙ্কা নেই, আপনি ঠিকই ধরেছেন। আমি আমার এই স্পেশাল ক্রিস্পি চিকেনটা শুধুমাত্র আপনার জন্য আমাদের আসামের সব থেকে ভয়ানক লঙ্কা ভূত জলকিয়া দিয়ে বানিয়েছি। এই লঙ্কার একটা টুকরো কারোর গালে লাগলে তার গাল পুড়ে যায়, সেটা আপনি খেতে পারবেন ভাবলেন কি করে? ফুলকির কথা শুনে সুপ্রিয়া তার ভুল বুঝতে পারে। এতদিন এভাবে এতজনকে ঠকানোর ফল ফুলকি তাকে পাইয়ে দেয়। সুপ্রিয়ার কাছে এত টাকা না থাকায় সে সমরকে ফোন করে ডাকে এবং সমর এসে সমস্ত দোকানদারদের এতদিনের সমস্ত টাকা মিটিয়ে দেয়। সুপ্রিয়া প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে। এই ঘটনার পর থেকে বৃষ্টি পড়লে ঝাল খাওয়ার উন্মাদনা সুপ্রিয়ার মন থেকে চিরকালের মতো চলে যায়। ঝালের নাম শুনলেই এখন তার ভূত জলকিয়া লঙ্কার কথা মনে পড়ে যায়।